হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আজকে ভাবিকে নিয়ে রিক্সা দিয়ে কোথায় যাচ্ছি সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো আজকে আমার সঙ্গে আছেন ডিস্কো ভাবি। এই ভাবির সঙ্গে যখন আমি থাকি তখন আমার কাছে এতটাই ভালো লাগে, মনটা এতই ফুরফুরে থাকে যে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে কখনো বোঝাতে পারবো না। ভাবি পাশে থাকলে মনে অনেক একটা সাহস পাই। আর ভাবি যদি আমার পাশে না থাকতো হয়তো জীবনে অনেকটা পথ আরও পিছিয়ে থাকতাম। ভাবি এতটা মেন্টাল সাপোর্ট আমাকে দেয় যে ভাবির সঙ্গে থাকলে আমি অনেকটা দুঃখ কষ্ট ভুলে থাকতে পারি। ভাবি দূরে কাছে যেখানে থাকুক না কেন সবসময় আমাকে একটা মেন্টাল সাপোর্ট দিয়ে থাকেন। সেই কারণে হয়তো আমি অনেকটা ভালো আছি। তো আজকে আমি ধানমন্ডিতে আমেরিকান ওয়েলনেস সেন্টারে চলে আসছি। আজকে এসেছে আমার জন্য, আপনাদের ভাইয়াকে নিয়ে আসেনি। পরবর্তীতে আপনাদের ভাইয়াকে নিয়ে ডক্টরের কাছে যাব। প্রায় 2 মাস থেকে আমার হাতে হঠাৎ করে একটু একটু ব্যথা হচ্ছিল। তারপরও আমি আপনাদের ভাইয়াকে নিয়ে এতটা ব্যস্ত ছিলাম যে নিজে ডক্টর দেখাবো সেই সময়টা হয়ে উঠছিল না। বিশেষ করে আমার তেমন নিজেকে কোনো কেয়ার করছিলাম না, তা নিয়ে আমি সংসারের কাজ করছিলাম। তো হঠাৎ করে হাতের পেনটা এত বেড়ে যায়, তারপর ভাবিকে বললাম যে ভাবি আমি হাতের ব্যথা আর সহ্য করতে পারতেছি না, কী করব। তো ভাবি বলল যে ঝটপট করে তুমি আমার বাসায় চলে আসো, এখান থেকে আমি তোমাকে ডক্টর দেখাবো, পাশাপাশি আপনাদের ভাইয়াকেও হার্টের ডক্টর দেখাবো। সব মিলিয়ে আমি ঝটপট করে ভাইয়ের বাসায় চলে এলাম। ভাবিও ঝটপট করে আমাকে এই তো হসপিটালে নিয়ে আসলো। তো আজকে আমরা চলে এসেছি ডক্টর পীযূষ সরকারের কাছে। তো ওনার কাছে আমি আমার হাতের প্রবলেম খুলে বলবো, দেখা যাক উনি কী বলেন। তা আমি এসে আমার হাতের সমস্ত প্রবলেমগুলো ডক্টরকে বলছিলাম। এদিকে ভাবি ভিডিও করছিলেন, সেটা দেখে আমার আবার হঠাৎ করে একটু হাসি পেয়ে গেল। যদি আমি ভিডিও করি, ভাবি আমার ভিডিও করছিল যে আমি ডক্টরকে কি কি বলছি, সেই কথাগুলো ভিডিও করার কারণে আমার হঠাৎ করে হাসি চলে আসছে। তো যাই হোক, আমি আমার হাতের সমস্ত প্রবলেমগুলো ডক্টরকে খুলে বলছিলাম। ডক্টর শুনতেই আমাকে বলে উঠলেন যে আপনার এই হাতের প্রবলেমটা কোথাও আপনি ব্যথা পেয়েছেন, হাতে টান লেগেছে, সেই কারণে এই প্রবলেমটা হয়েছে। তো এটাকে টেনিস এলবো বলে। সেই ক্ষেত্রে আমাকে থেরাপি নিতে হবে, হাতে একদম রেস্ট দিতে হবে। ফুলফিল রেস্ট না দিলে হয়তো এই হাত সহজে ভালো হবে না। ডক্টরের কথা শোনার সঙ্গে সঙ্গেই আমি ডক্টরকে বলছিলাম যে এটা কি করে সম্ভব, আমার সঙ্গে তো সবসময় রুগী থাকে, এই রুগীর সেবা যত্ন আমি ছাড়া কে করবে, আমি তো এই হাত রেস্ট দেওয়া আমার জন্য একেবারেই পসিবল না। তো ডক্টর বলছিলেন যে আপনাকে ভালো থাকতে হলে অবশ্যই রেস্ট দিতে হবে। যদি আপনি অন্য কারোর চিন্তা করেন তাহলে আপনি সিক হয়ে যাবেন। আর আপনার রুগীর সেবা করতে হলে তো তার আগে আপনাকে আগে ঠিক থাকতে হবে। সব কিছু বুঝতে পারছিলাম, তারপর ভাবছিলাম এটা কি করে সম্ভব, এটা তো আমার পক্ষে একেবারেই সম্ভব না, তাহলে আপনাদের ভাইয়ার কি হবে। এই ভাবনাতেই পড়ে গেলাম। তারপর ডক্টর আমাকে যে আজকে ফার্স্ট টাইম থেরাপি দিচ্ছেন আর ভালো করে চেক করে দেখলেন যে কি অবস্থা হাতে, কতটা আমি ঠিক আছি। একেবারেই হাতটা দুর্বল হয়ে পড়েছে, যে রাইট লেফট যেদিকে আমি হাতটা নিচ্ছিলাম প্রচণ্ড পেন হচ্ছিল। আজকে ফার্স্ট থেরাপি দেওয়া হচ্ছে, এভাবে 3 উইকস থেরাপি দিতে হবে। সেটা আমি কিভাবে টাইম মেনটেন করে কিভাবে আমি দিব সেই ভাবনায় আমি পড়ে গেলাম। আজকের মতো থেরাপি শেষ। তারপর ভাবি এই তো ঘুরিয়ে ঘুরিয়ে সব রুমগুলো দেখাচ্ছিল যে এখানে কী কী ফ্যাসিলিটিস আছে, কী কী ট্রিটমেন্ট করা হয়। এখানে ভাবি যে ওজন দেয়, সেই রুমটাও ভাবি আমাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তারপর এখানে হাইপারব্যারিক অক্সিজেন রুম, এইভাবে এক এক করে পুরো হসপিটালটাই ভাবি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। তার সঙ্গে সঙ্গে ভাবি বলছিলেন যে তুমি হেলথ সচেতন হও, এদিকে আমার ওয়েটও অনেক বেড়ে গেছে। আসলে টাইম মেনটেন করে কোনো কিছু করা হয় না, সব কিছু ওলটপালট। আপনাদের ভাইয়ার ট্রিটমেন্ট করতে যে তাকে এতটাই টেক কেয়ার করতে হয় যে নিজের দিকে একেবারেই খেয়াল দিতে পারছি না। এই হসপিটালে যদি আপনি ডায়েটিশিয়ান দেখান তাহলে আপনাকে সমস্ত খাবারের চার্টটা সুন্দর করে সেট করে দিবে। তার সঙ্গে সঙ্গে এখানে ফার্মেসি আছে, ফার্মেসিতে সমস্ত ডায়েটের খাবারগুলো আপনি পেয়ে যাবেন। হেলথ সচেতন থাকতে হলে আপনাকে সব কিছু করতে হবে, ডাক্তার দেখাতে হবে, তার পাশাপাশি আপনাকে হেলথে যে ভালো খাবারগুলো সেই খাবারগুলো আপনাকে অবশ্যই কিনতে হবে, সেই খাবারগুলো আবার মেনটেন করে খেতেও হবে।
তো এই গল্পগুলো ভাবি আমার সঙ্গে করছিলেন। ভাবি মাশাল্লাহ অনেক মেনটেন করেন বলেই এতটা অ্যাক্টিভ আছেন। আমি তো দিন দিন কেমন যেন একটা উইকনেস ফিল করতেছি আর মেন্টালের দিক থেকে আপসেট হয়ে যাচ্ছি। সেই কারণে ভাবি আমাকে বলছিলেন যে তোমাকে অনেক অ্যাক্টিভ হতে হবে, নয়তো এই লাইফ কাটানো তোমার জন্য অনেকটা কষ্টকর হয়ে যাবে। আর পাশাপাশি মজার মজার গল্প করে তার সঙ্গে তো আমি মানে হেসেই ফেলি। সে কারণে বললাম ভাবির সঙ্গে থাকলে আসলে মনটা অনেক ফ্রেশ থাকে। তো এখন আমরা বাসায় যাব। বাসায় যাওয়ার আগে ফার্মেসিতে যাব আর আপনাদের ভাইয়াকে আমার ভাসুরের কাছে রেখে আসছি। তো দুই ভাই বসে টিভি দেখছে। তো সেই ফাঁকে ভাবি বললো চলো তোমাদের কোথাও দেখে আসি। আপনি এদিক দিয়ে উঠেন, আংটি এদিক দিয়ে আসেন। বাবা আপনি এদিকে উঠতে পারতেন তো। আমরা এই যে একটা চাক্কা আছে যে না না চাকা ছাড়া। ও ওঠা ছিল। আমার পায়ের সমস্যা রে বাবা। জান আমরা দুজন ঘুরছি না, ডাক্তার দেখাচ্ছি। খুব হাসি খুশি মনে হচ্ছে শান্তি, হ্যাঁ হাসি খুশি, মানে দুঃখ নিয়ে হাসি খুশি ভাবে বাঁচতে চেষ্টা করি। ভরাকান্তরে ভালোবাসা দিয়ে আপনাদের সাথে থাকতে চাই। সুখে ঘুরতেছি না দুঃখে ঘুরতেছি। এখন লাস্ট বার মেজাচ্ছে ওষুধ কিনলে ডাক্তার দেখে। সন্ধ্যা হলেই রাস্তায় মানে যানজট শুরু হয়ে যায়, মানে বেশি জ্যাম থাকে। আর এখন বাসায় গিয়ে আবার আপনাদের ভাইকে নিয়ে বের হতে হবে, ওকে নিয়ে আবার ল্যাবিট হাসপাতালে যাব। তো ভাবি থাকার কারণে এক এক করে সব কিছুই করা সম্ভব হচ্ছে, নয়তো আমি একা একা যখন মানে হসপিটালে যাই তখন আমি আসলে অনেকটা নার্ভাস হয়ে যাই। তারপরেও যেতে হয়। সবসময় তো আর ভাবি ফ্রি থাকেন না, যখন ফ্রি থাকেন তখন কিন্তু আমার সমস্ত কাজগুলো মানে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করেন। তো এই তো আমরা লার্জ ফার্মার সামনে এসে ভাবি কল করলেন, এই তো আমাদের যে যা দরকার সব কিছু নিয়ে আসেন, মানে নামতে হয়নি, মানে ভাবি কল করা মাত্রই ছটপট করে নিয়ে এলো। তো আমার হাতের জন্য একটা ব্যান্ড পরতে হবে, হাতটা যাতে সাপোর্টে থাকে। তো ডক্টর যে ব্যান্ডটার কথা বলেছে সেটা ভাবি মানে খুঁজতেছে যে মানে সেম ব্র্যান্ডটা পাওয়া যাচ্ছে কিনা। তো এইভাবে আমরা রিক্সাতে বসে কিন্তু সব কিছুই সিলেক্ট করে নিচ্ছি। আমি ধানমন্ডিতে ডক্টর দেখাচ্ছি, ভাইয়ের বাসাও ধানমন্ডিতে, তাই অনেকটাই সুবিধা হয়েছে। আমরা শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, ভেঙে চুরে চুরমার হয়ে আছে। আসলে মানে যখন দেখি তখনই কিন্তু আসলে মানে সবারই মনটা খারাপ হয়ে যায়, কত সুন্দর বাড়ি আজকে একদম জঙ্গলে ভরপুর হয়ে আছে। তো যাই হোক, ভাবির বাসার কাছাকাছি চলে আসছি। আর এদিকে মনে চাচ্ছিল ভাবিকে নিয়ে আমি অনেকটা সময় রিক্সা দিয়ে ঘুরি, তবে এটা আজকে সম্ভব না। নেক্সট টাইম ইনশাল্লাহ আবারও আসলে ঘোরাফেরা হবে। আজকে যেহেতু ডক্টরের মানে কাজ আছে সেই কারণে কাজগুলো মানে কমপ্লিট করার চেষ্টা করছি। এক তো আমাকে নিয়ে ব্যস্ত হয়েছে ভাবি, তারপরে যে আমার হাজব্যান্ডের চিন্তা করতেছে। ভাবি শরীরটা কিন্তু তেমন ভালো না, তারপরেও কিন্তু ভাবি আমাকে নিয়ে মানে এতটাই অস্থির হয়ে পড়েছে যে মানে টেনশনে পড়ে গেছে যে আমি সুস্থ না হলেও ওনার দেবরকে কে সেবা করবে। তো এদিকে আমাকেও মানে মেনটেন করার চেষ্টা করতেছে, সেই ক্ষেত্রে আবার দেবরও চিন্তা করতেছে। আসার পর থেকে ভাবির কষ্ট হচ্ছে, আমরা এই তো খাওয়া দাওয়া করতেছি, এখানে ঘুমাচ্ছি। আসলে ব্যস্ততার কারণে ভিডিওগুলো আর শেয়ার করা হচ্ছে না আপনাদের সঙ্গে, একদম ভিডিও করাই হচ্ছে না। এই যে বাইরে গেলে দেখা যায় একটু একটু ক্যামেরাটা অন করি। তো এই তো ভাইয়ের বাসায় চলে আসলাম, এখন সন্ধ্যার নাস্তা আপনাদের ভাইয়াকে একটু খাবার খাই, আবার ডক্টর কাছে নিয়ে যাব। লম্বা সময় যদি ডক্টর কাছে থাকতে ক্ষুধাও লেগে যায়। দেখেন ভাবি কতটা অ্যাক্টিভ, এসে একদম সঙ্গে সঙ্গে ব্যাগটা ছুঁড়ে ফেলে আপনার কিচেনে চলে আসছে, এখন ছিটা রুটি বানাচ্ছে। মাশাআল্লাহ এত ধৈর্য, ভাবি এতটা অ্যাক্টিভ, মানে শুধু আমার জন্য না সবার জন্য কিন্তু ভাবি একদম মানে কি বলবো, আপনি বলার আগে দৌড়ে যায়, মানে হেল্পফুল বলা চলে। যে মানে যখন ভাবিকে যে চাবে সেই সময় ভাবি হাজির হয়ে যাবে। ভাবি মানে কথা আর কি বলবো। তো এদিকে ভাবি একমাত্র ছেলে, সে তো এয়ারফোর্সে আছে, উইল কমান্ডার। সে এখন জব থেকে আসলো, এসে দেখতে পেলো আমি ওর চাচা এসেছি, চাচার সঙ্গে দেখা করলো, তারপর আমার সঙ্গে গল্প করলো। এদিকে তো ভাবি অস্থির হয়ে গেছে আমাকে ব্যান্ডটা পরানোর জন্য। ভাবি বলতেছে যত তাড়াতাড়ি তুমি কেয়ার করবে হাতে তত তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে পড়বা। তো এই বলেই ভাবি এই যে ঝটপট করে বক্স থেকে বেলটা খুলে আমার হাতে লাগিয়ে দিচ্ছে।
ঘুমানোর পর পারলে 3 ঘন্টা গ্যাপ দিয়ে দিতে পারো। সে বরফের টুকটা বসবে অথবা আইস ভেঙে ওটা দিয়ে রাখো। আর যত রেস্ট কোনো কাজ করা যাবে, ঠিক আছে? সব ঠিক আছে, কিন্তু আমার রোগী সেবা করবে কি? সেটা ওই তো জনগণ সেটা বুঝে না, এত কষ্ট করে এই রোগীর জন্য আজকে এখানে হাতের সমস্যা, ডান হাতে আমাদের সব বুঝে কিছু না করতে কারো হয়। দুঃখ। আর এই রোগী সেবা করতে করতে নিজের রোগী হয়ে গেলাম, আমিও চিন্তা রোগীকে কে যত্ন নেবে। তারপর সমস্যা তোমাকে আর খাওয়াই দিতে পারছো না, না, তোমার ডান হাতে রেস্ট বলছে, এদিকে এসো, কথা শুনতে। তো ভাবি আপনাদের ভাইয়াকে খাইয়ে দিচ্ছে, আমরা আবার এখন ঝটপট করে বের হবো। আমার হাতে ব্যথা দেখে ভাবি আমাকে কোনো কিছু করতে দিচ্ছে না, আর বলতেছে এখানে তুমি থেকে যাও, এখানে থাকলে তোমার রেস্ট হবে। তা আসলে সব কিছু মিলিয়ে তো ভাবি বাসা থাকা সম্ভব হয়ে উঠছে না। এই তো আপনাদের ভাইয়াকে নিয়ে এখন ডক্টর কাছে যাব, বললাম যে যাও তুমি একটু হাঁটো, এখানে ভাবির এই ফ্ল্যাটের সামনে অনেক সুন্দর মানে খোলামেলা জায়গা আছে, যে ইচ্ছে করলে হাঁটতে পারে না, সে উঠে বসে শুয়ে থাকে। তাকে রেডি করে দিয়ে বললাম যে তুমি একটু হাঁটো, আমরা আসতেছি। আর কি আমাদের অপেক্ষায় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল, অলরেডি আমরা চলে আসছি। আপনাদের ভাইয়াকে নিয়ে এখন যাচ্ছি, সঙ্গে তো ভাবি আছে, ভাবি হেল্পিং হ্যান্ড আছে, সে কারণে আমাদের একটু বেশি আরাম হচ্ছে। আর আমার তো মানে কি বলবো, এখানে আসার পরে এতটাই রেস্ট হচ্ছে, এতটাই আমি আরাম ফিল করতেছি যে মনে হচ্ছিল যে আসলে একদম হোটেলে আছি, মানে কোনো কিছু করতে হচ্ছে না, ভাবি সব কিছু করতেছে, আমি খাচ্ছি, রেস্ট নিচ্ছি, ভাবির সঙ্গে মিলে একসঙ্গে ডক্টর কাছে যাচ্ছি, ভাবির সঙ্গে গল্প করতে করতে মানে দেখা যায় মনটা অনেকটা সময় ভালোই থাকে। তো আমরা এই তো অটো রিক্সা নিয়ে নিচ্ছি। তা আমি আপনাদের ভাই একটা অটো নিলাম, আর ভাবি হেল্পিং হ্যান্ড ওরা দুজনই একটা অটো নিল। তবে আজকে ওদেরটা এত ভালো ছিল, মানে আমার মানে মনে হচ্ছিল যে শুধু ঘুরে বেড়াই। তবে ঘুরে বেড়ালে কাজগুলো কিভাবে শেষ হবে সেটাও টেনশন লাগতেছিল। আর ডক্টরের কাছে গেলে কিন্তু মানে একবারে সব কিছু শেষ হয় না, তিনবার যেতে হয়। এদিকে আমাকে নিয়েও দৌড়াচ্ছে, আবার আপনাদের ভাইয়াকে নিয়েও যেতে হচ্ছে। ভাবি তো একেবারে রেস্ট পাচ্ছে না, তো আসলে আমার খারাপও লাগছে। তারপর উপায়ও নেই, ভাবির কষ্ট হলো, আমাকে সেই কষ্ট দিতেই হচ্ছে। আর ভাবির আদর যত্ন ভালোবাসা কারণে দেখা যাচ্ছে যে আমার দিনটা এত সুন্দর কেটে যাচ্ছে যে আমি টেরই পাচ্ছি না দুইটা দিন কিভাবে কেটে গেল। আমরা ল্যাবেট হসপিটালে চলে আসছি, ভাইয়ের বাসা থেকে আসতে মাত্র 10 মিনিট লেগেছে। এখন হসপিটালে আসলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়, এত ভিড় থাকে যে মনে হয় যে সরকারি হসপিটাল, মনে হয় যে কেউ আর সুস্থ নেই, সবাই মানে অসুস্থতায় ভুগতেছে। হসপিটালে আসলে মনটা মানে আরও খারাপ হয়ে যায় যে কেউ কি এখন আর সুস্থ থাকতে পারে না, আসলেই না, সবাই মানে কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে ভুগছে। এমনিতেই সারাক্ষণ রোগী নিয়ে থাকি, তারপর এই হাসপাতালে আসলে মানে এক একজনের এক এক প্রবলেম দেখলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো আজকে আপনাদের ভাইয়াকে দেখাবো ডক্টর অরুণ শর্মার কাছে। তো উনি রাউন্ডে গিয়েছে পেশেন্ট দেখতে, তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমরা এই যে রুমে বসে এখন ওয়েট করছি। কানাডা যাওয়ার আগে এই হাসপাতালে এসে ডক্টরকে দেখিয়েছিলাম, সমস্ত চেক করে যাওয়া হয়েছিল। আসার পর আর আসা হয়নি, এর মাঝে ওকে নিউরো ডক্টর দেখানো হয়েছে, ওখানেও বিভিন্ন টেস্ট ছিল, সেগুলো করতে করতে আর এই হাসপাতালে আসা হয়নি। 6 মান্থ পর পর ফলো আপ থাকা দরকার আছে। আপনাদের ভাইয়ের তো এখন নানা সমস্যা, একটা সমস্যা হলে দেখা যায় যে টেনশন থাকে না, নানা সমস্যা থাকলে মানে মানে টেনশনই থাকতে হয় যে কখন কোন প্রবলেমটা দেখা দেয়। জানি না, এখন আর টেনশন ছাড়া একেবারেই থাকতে পারি না, আতঙ্কে জীবনযাপন করি। একটা বছর কি 1 বছর 2 মাস হয়ে গেছে যে আমি এতটাই কষ্ট করতেছি আপনাদের ভাইয়াকে নিয়ে। তো এখন সবসময় ভয় লাগে, আল্লাহ না করুক কোনো কিছু হলে আমাকে কষ্ট করতে হবে, সেই ভয়টা আসলে সবসময় কাজ করে। আপনারা অবশ্যই অনেক অনেক দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য, আপনাদের ভাইয়া সুস্থ থাকলে আমি অনেকটা ভালো থাকতে পারবো, নয়তো আমি আর আসলে পারতেছি না। আমি মানে কি বলবো যে পারি না বলেও আবার করতে হচ্ছে, মানে এনার্জি নেই, একেবারে মনে হয় নিস্তেজ হয়ে যায়, আবারও মনে এনার্জি ফিরিয়ে আনতে হচ্ছে। এভাবেই আসলে আমি দিন পার করতেছে। দেখেন কত ভিড়, মানে একটা জায়গা ফাঁকা নেই, মানে এত পেশেন্ট দেখে আমি মানে কি বলবো, আমি আপনাদের ভাইকে বলতেছিলাম যে দেখো এখন কি অবস্থা হাসপাতালে, তুমি যদি কেয়ারফুলি না থাকো এইভাবে হাসপাতালে আসলে আমরা আরও সিক হয়ে যাব।
এই তো আমরা এখন এই যে ডক্টর দেখিয়ে এই যে আবার ভাইয়ের বাসায় যাচ্ছি। আর মানে অনেকগুলো টেস্ট দিয়েছে, মানে সেই টেস্টগুলো কালকে করব। তো ইদানিং যেই হাসপাতালে যাই না কেন, এত এত পেশেন্ট, মানে কি বলবো, আল্লাহ মাফ করুন সবাইকে। আসলে এখন মনে হয় না যে হাতে গোনা কয়েকজন ছাড়া মানে সুস্থ আছে, সবারই কোনো না কোনো প্রবলেম দেখাই দিচ্ছে। এই যে এখন আমার এক একটা প্রবলেম বের হচ্ছে, আমাকে আবার সেই মানে ডক্টরের কাছে ফলো আপ আসতে হবে, আপনার মেডিসিন খেতে হবে, মানে নিজের খেয়ালটা রাখতে হবে, পাশাপাশি আপনাদের ভাইয়াকেও যত্ন করতে হবে। আর কি ভালো থাকা, মানে অনেক কষ্ট করে মানে ভালো থাকতে হবে আর কি। তো ভাইয়ের বাসায় গিয়ে আমরা মজার মজার ভাবির হাতে রান্না খেয়ে ভালোভাবে সুন্দরভাবে ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে ফ্রেশ হয়ে আবার সকাল সকাল এখন আবার আপনাদের ভাইয়াকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। এটা হলো মানে পরদিন সকালবেলা, সকাল 11টা বাজে। তা আমি হাতে থেরাপি দিব, পাশাপাশি আপনাদের ভাইয়াকেও একটু দেখাবো। তো আসলে আপনাদের ভাইয়া তো থেরাপি চলতেছে, তো ভাবলাম যে আরেকটা ডক্টর দেখায় কি অবস্থা। আসলে মানে আগের মতো ওরকম আর ইমপ্রুভটা দেখছি না, সে কারণে আসলে মনে হয় যে আরেকটা ডক্টর দেখায়। তবে সব ডক্টরাই বলে যে একটু সময় লাগবে, এই থেরাপিগুলো আসলে লং টাইম ধরে দিতে হয়। আসলে মন তো মানে না, মনে হয় যে ঝটপট করে কবে ভালো হয়ে যাবে। তো আসলে এই ট্রিটমেন্টটা হলো লেন্দি প্রসেস, সব জেনে শুনেও মানে মনে হয় যে থেরাপির সাথে সাথে কেন ইমপ্রুভ হচ্ছে না, কেন এত মানে জলদি ভালো হচ্ছে না। আসলে আমি তো কষ্টে আছি, আমি তো রোগীটার সেবা করি, সে কারণে মনে হয় যে আল্লাহ, মানে একদিনে যদি ভালো করে দিতে পারতাম তাহলে আমি সত্যি মানে ওই কাজটাই করতাম। এই ছিল আমাদের দ্বিতীয় দিন। পরদিন সকালবেলা আবারও চলে এলাম ব্লাড দেওয়ার জন্য। আপনাদের ভাইয়া টেস্টের পাশাপাশি ভাবলাম আমিও অনেকগুলো টেস্ট করিয়ে নিই। মেনলি ভাবি বলতেছিল যে তোমার হাজব্যান্ডের সঙ্গে সঙ্গে তুমিও টেস্ট করে নাও, তোমার তো আলাদা করে কোনো ট্রিটমেন্ট করা হচ্ছে না। তো অনেক দিন থেকে আমি আমার কিছু টেস্ট করব বলেও করা হচ্ছিল না। ওই যে আপনাদের ভাইয়াকে নিয়ে দেখা যায় যে টেনশনে থাকি, আপনাদের ভাইয়ার কিনে ডক্টরের কাছে আসি। আমি পরে করব বলে মানে লম্বা সময় হয়ে গেছে, কোনো মানে টেস্টও করা হয় না, ডক্টরকে দেখানো হয় না। তো সেই কারণে আজকে আমি আপনাদের ভাইয়ের সঙ্গেই আমার সব টেস্টগুলো করিয়ে নিচ্ছি। আমার পাশে ভাবি থাকার কারণে আমার সব কিছু হয়ে উঠছে, নয়তো আপনাদের ভাইয়াকে নিয়ে আসলে আপনাদের ভাইয়ের টেনশনে থাকি, তার পাশাপাশি আমার টেস্টগুলো করা আর হয়ে ওঠে না। তা আজকে আলহামদুলিল্লাহ সবগুলো টেস্ট দিয়ে দিচ্ছি। টেস্ট দেওয়ার পরও দেখা যায় টেনশন কাজ করে যে কি রিপোর্ট আসবে, ভালো আসবে না মন্দ আসবে, আবার কোন মানে নিউজ পাই, মানে কেমন যেন আমার লাগে, আমার খুবই অস্থিরতা মানে কাজ করে। সেই কারণে আমি আসলে বিশেষ করে আমি ডক্টরকে দেখাতে চাই না, দেখালে দেখা যায় একটা প্রবলেম বের হয়ে আসে। তবে এখন অনেক সিক ফিল করতেছি, সেই কারণে ভাবলাম যে ফুল টেস্টটা এই চান্সে করিয়ে ফেলি। তো আমরা টেস্ট দিয়ে বাসার দিকে ফিরে যাচ্ছি, আবারও আগামীকাল আসতে হবে। একদিনের চিন্তা করে এসেছিলাম, এখন 3 দিন হয়ে গিয়েছে। আসলে মানে দেখা যায় একদিনে কোনো কিছু হয় না, সবসময় ডক্টর কাছে আসলে নানা রকমের টেস্ট দেয়, সেই টেস্টগুলো রিপোর্ট নিয়ে আবারও ডক্টরকে দেখাতে হয়। যেহেতু আপনাদের ভাই আর আমি একসঙ্গে দেখাচ্ছি, সেই কারণে আমাদের বেশি সময় লাগছে। তো কয়দিন আমাদের বেশ রিক্সায় চড়া হচ্ছে। এই এরিয়াটা অনেক ভালো লাগে, ধানমন্ডি এরিয়াতে দেখা যায় মানে খোলামেলা পরিবেশ, তো রিক্সায় চললে একটা বাতাস লাগে, সে কারণে রিক্সায় চড়ে বেড়াতে বেশি ভালো লাগে। তো আমার কাছে তো খুব ভালো লাগছে, যাওয়া আসা রিক্সা দিয়ে করতেছি, একদম খোলামেলা পরিবেশে একটা ফ্রেশ নিঃশ্বাসও নিতে পারতেছি। এই পরিবেশটা আমার কাছে এত ভালো লাগতেছে যে মানে কি বলবো, মেঘলা মেঘলা ওয়েদার, মাঝে মাঝে টিপটিপ বৃষ্টি, আবার অঝোরে বৃষ্টি হয়েছে, সেই কারণে ওয়েদারটা ঠান্ডা ছিল। আমরা কিন্তু আবারও পরদিন এই তো ডক্টরের কাছে চলে আসলাম। আজকে ভাবি ট্রিটমেন্ট করা হচ্ছে, প্রথম ভাবি এখানে ওজন দিচ্ছে, ওজন থেরাপি দিচ্ছে। এই ওজন থেরাপির অনেক উপকারিতা, সেই কারণে কিন্তু এখন অনেকেই ওজন থেরাপিটা দিয়ে থাকে। ভাবি বলতেছিল আমাকেও দেওয়ার জন্য, আসলে আমার সময় হয়ে উঠবে কি না জানি না, তো ভাবি কিভাবে দেয় সেটাই মানে আমাদেরকে বলতেছিল যে দেখো তোমরা বসে বসে, এত ভয়ের কোনো কারণ নেই, একদম
সহজভাবে ওজন থেরাপিটা দেওয়া যায়। তো অনেক সময় শুনলে মানে অনেকেই মনে ভয় কাজ করে, সেই কারণে ভাবি আমাদেরকে বসিয়ে রেখে ওজন থেরাপি দিচ্ছে আর আমরা বসে দেখছি। তারপর এখান থেকে আমরা আজকে রিপোর্টগুলো নিব। তো এদিকে ভাবি ওজন থেরাপি দিচ্ছে, পাশাপাশি ভাবির ধানমন্ডি ক্লাবের কল দিচ্ছে যে আমাদের মানে দুপুরে লাঞ্চ রেডি করার জন্য, যে দেবরকে এক এক দিন এক এক খাবার খাওয়াচ্ছে। তো আজকে ক্লাবের রেস্টুরেন্টে কল করে দিয়েছে খাবার রেডি রাখার জন্য। তো আমরা বাড়ি ফেরার সময় খাবারটা নিয়ে নিব। তো আমরা ডক্টর দেখেছি, আলহামদুলিল্লাহ রিপোর্ট মোটামুটি ভালোই আছে, তবে আপনাদের ভাইয়ার সুগারটা একটু বেশি আছে। তো সে কারণে এখান থেকে আমি কিছু আইটেম নিয়ে নিচ্ছি, যেমন অলিভ অয়েল, সরিষার তেল, তারপরে ইসবগুলি ভুসি, ঘি, মধু, কিছু কিছু আইটেম আজকে নিয়ে নিচ্ছি, পরবর্তীতে আবারও এসে নিব। তো আজকে যে এখান থেকে ফার্স্ট টাইম নিচ্ছি, তবে সুবিধা আছে, আপনি ডক্টর দেখিয়ে যা সাজেস্ট করে সব কিছু আপনি এখান থেকেই নিয়ে নিতে পারবেন। তবে সবসময় সব কিছু পাওয়া যায় না, অনেক সময় দেখা যাবে আপনি এলেন মানে সে আইটেমটা নেই, মানে এতটাই বিক্রি হয় যে অনেক কিছুই কিন্তু সবসময় পাওয়া যায় না। ভাবি অনেক আইটেম এখান থেকেও নেয়, তারপর জাহাঙ্গীর কবিরের ফলোআপে আছেন সেখান থেকেও ভাবি নানা রকমের আইটেম নিয়ে আসে। সব কিছুই ভাবি মানে মেনটেন করার চেষ্টা করে। তো আজকে আমি নিচ্ছি, আপনাদের ভাইয়া আর আমি দুজনেই মানে এখন মনে হয় একসঙ্গেই আমাদের সব কিছুই মানে করতে হবে। এক একজন এক এক ধরনের খাবার খেলে দেখা যায় অনেক সুবিধা। এক একজনকে এক এক রকম খাওয়া রান্না করতে গেলে দেখা যায় নিজের মানে মেনটেনটা করা হয়ে ওঠে না। মানে এই 1 বছর থেকে এই অবস্থা হচ্ছে, আপনাদের ভাইয়াকে যখন যেটা খাওয়াচ্ছে আমি খাচ্ছি, তারপর আমার ঘুম, খাওয়া দাওয়া সব কিছু ওলটপালট হয়ে গেছে। মানে আপনাদের ভাইয়ার টাইম সেট করতে যেয়ে আমার টাইমটা ওলটপালট হয়ে গেছে। এখন কষ্ট হলো আপনাদের ভাইয়ের সঙ্গে আমার টাইমটা সেট করে নিতে হবে, যে কি খাবার খেতে হবে একই সঙ্গে খেতে হবে, তাহলে হয়তো অনেকটা সুস্থ ফিল করব। তো আজকে এখান থেকে অনেকগুলো আইটেম নিয়ে নিলাম, তার পরবর্তীতে আবারও এসে নিব ইনশাল্লাহ। দেখা যাক কতটা মেনটেন করতে পারি, কতটা মেনটেন করে চলতে পারি। দেখা যায় অনেক কিছুই আমরা চিন্তা ভাবনা করি, তবে করা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। সব কিছু মিলিয়ে সুন্দরভাবে টাইম মেনটেন করাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। তো আজকের মতো আমাদের কাজ শেষ, এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এখন আমরা যাব মেট্রো মার্কেটে, এই মানে এই হসপিটাল অপোজিটে। তো ওখানে ওই মেট্রো মার্কেটের উপরেই ভাবিদের যে ধানমন্ডি ক্লাব। তা আমরা রাস্তা পার হয়ে নিচ্ছি। তা আমি তো ভীষণ ভয় পাই, রাস্তা পার হওয়াটা আসলে আমার কাছে সবসময় নার্ভাস লাগে। মানে এভাবে তো আমি আসলে চলাচল করি না, এখন তো মাঝে মাঝে করতে হচ্ছে। তো সবাই আমরা একসঙ্গে মিলেই রাস্তা পার হয়ে গেলাম, আর আমি তো ভাবির পাশাপাশি থাকছিলাম। ভাবি আর যে ভাবি হেল্পিং হ্যান্ড, দুজনে মিলেই মুসাকে টেক কেয়ার করতেছে, আর আমি স্বাধীনভাবে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আজকে অনেকটা রিল্যাক্সে আমি আছি, মানে সমস্ত দেখাশোনা আপনাদের ভাইয়ার ওই যে ভাবি আর এই রোকসানাই করতেছে। তো আজকে আসলে আমি মানে ভাবির বাসায় আসার পর থেকে আমি আসলে অনেকটা রিল্যাক্সে আছি। তারপর মার্কেটে চলে আসছি। প্রথমে তো একটু কাপড়ের দোকানে ঢুকলাম, এত গরম পড়েছে যে ভালো একটু সফট লিলেন খুঁজতেছিলাম, যেহেতু আমার শপিং মানে একেবারে করাই হয় না। যখনই যাই সে ভাবিকে নিয়ে যদি যাই তাহলে আমার তখন কিছু কেনাকাটা হয়। তো এই করে একটু মানে এই আসলাম। আসলে আজকে ওরকম সময়ও নেই, ওদিকে ভাই একা বাসায় বসে আছে। তারপর ঝটপট করে 2-1টা কাপড় আমি নিয়ে নিলাম। তো অনেকগুলো কাপড় আমার কাছে ভালো লেগেছে, তো ভাবলাম যে নেক্সট টাইম এসে কিনবো। তো তাড়াহুড়ার মাঝে যতটুকু সম্ভব একটু এই তো কাপড় কিনে নিয়েছি। তো অনেকগুলো প্রিন্টই আমার কাছে ভালো লেগেছে, তবে সময় হাতে নিয়ে দেখলে ভালো হয়, যে কাপড়ের কোয়ালিটিটা বোঝা যায়, তারপর কোন প্রিন্টটা ভালো লাগে সেটা কিন্তু আসলে সময় নিয়ে আসতে হয়। মার্কেটে দেখা যায় আসলে অল্প সময়ের মাঝে মানে তাড়াহুড়া করে কিনলে ওই শপিংটা আসলে ভালো হয় না। যদি আমার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, চোখের সামনে দেখলাম সেই কারণে ঢুকে পড়লাম। তারপর চলে আসছি ভাবিদের যে ধানমন্ডি ক্লাবে। তো ভাবি আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিল, ভাবির এখানে অনেক পিকচার আছে।
বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, সেই ছবিগুলো এখানে রাখা আছে। তার মাঝে ভাবির অনেকগুলো ছবি আছে, এক এক করে ভাবি দেবরকে দেখাচ্ছে। তারপর এখানে বেকারি আছে, তো সেখান থেকে আবার ভাবি কিছু বেকারি আইটেম নিচ্ছে। তারপর চারপাশ ঘুরে আমি দেখলাম, ভালোই লাগছে, খোলামেলা পরিবেশ। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে এই রেস্টুরেন্টে বসে খাবো, তারপর ভাবলাম যে ভাইয়া একা আছে, তো খাবার নিয়ে গিয়ে বাসায় একসঙ্গেই খাওয়া দাওয়া করবো, সেই কারণেই আমরা খাবার এখান থেকে নিয়ে নিলাম। তারপর তো ভাবি এই যে দেবরকে নিয়ে চলে এলো, এখান থেকে একটা টি শার্ট কিনে দিবে, বলতেছে যে ওকে একটা টি শার্ট কিনে দিই। আমি বলতেছি যে না, টি শার্ট আছে অনেক, দরকার নেই। মানে কে কার কথা শুনে, ভাবি তো কখনোই শুনে না, যখনই আসে তখনই মুসাকের শার্ট টি শার্ট সব কিছুই মানে কিনে দিবে। আজকে ওই মিষ্টি কালারের গেঞ্জিটা ভাবি কিনে দিল, মাইক্রো দোকান থেকেই কেনা হয়েছে। তা এখানে মোটামুটি গরমের গেঞ্জিগুলো কালেকশন ভালোই ছিল। তারপর আমরা সরাসরি বাসায় চলে আসছি, এসে খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। সবার ক্ষুধা লেগেছে, অলরেডি বিকেল হয়ে গিয়েছে, মুসারও দুপুরের মেডিসিন নেওয়া হয়নি, ভাইও আমাদের জন্য ওয়েট করছিলেন। তো গরম গরম খাবার ভাবি সার্ভ করে দিয়েছেন। এখানে থাই স্যুপ, অন্থন, ফ্রায়েড রাইস, সিজলিং আনা হয়েছে, সবগুলোই কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দের খাবার। সেই পছন্দের খাবারগুলোই ভাবি অর্ডার করেছেন। আর আমি তো ফুল রেস্টে আছি, আমি কোনো কিছুই করছি না, করতে হচ্ছেও না। তো ভাবি এখন যে খাইয়ে দিবে, আর যে ভাইয়া সুন্দর করে ভাইকে মানে আপনাদের ভাইয়াকে যে বেড়ে দিচ্ছে, তা আমি দেখছি আর ভিডিও করছি। আমার কাছে আসলে ভালো লাগছে, আর একটু ক্যামেরায় বন্দি করে রাখলাম। আসলে এই ভিডিওগুলি কিন্তু স্মৃতি হয়ে থাকে। আর এই 2-3 দিনের ভিডিও একসঙ্গে করাতে অনেক লম্বা হয়ে গেছে। অবশ্যই আপনারা অনেকে রাগ হয়ে যাবেন যে এত লম্বা ভিডিও কেন দিলাম। আসলে এই তো আমি সুন্দর সময় কাটিয়েছি, এত ব্যস্ততার মাঝেও মানে অনেকটা ভালোভাবে আমাদের সময় কেটেছে ভাই ভাবির সঙ্গে। তাই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্যই ভিডিওটা আজকে লম্বা হয়ে গেল। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।